ডানকান ডানকান হলেন স্কটল্যান্ডের ন্যায়পরায়ণ এবং প্রজাদরদী রাজা। ম্যালকম ম্যালকম হলেন ডানকানের জ্যেষ্ঠ পুত্র। ডোনালবেন ডোনালবেন হলেন ডানকানের কনিষ্ঠ পুত্র। ম্যাকবেথ ম্যাকবেথ হলেন গল্পের নায়ক এবং ডানকানের প্রধান সেনাপতি, যিনি সিংহাসনের জন্য রাজা ডানকানকে হত্যা করেছিলেন। লেডি ম্যাকবেথ লেডি ম্যাকবেথ হলেন ম্যাকবেথের স্ত্রী এবং একজন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী মহিলা। ব্যাংকো ব্যাংকো হলেন ম্যাকবেথের বন্ধু এবং ডানকানের বাহিনীর আরেকজন প্রধান। ফ্লিয়ান্স ফ্লিয়ান্স হলেন ব্যাংকোর পুত্র। ম্যাকডাফ ম্যাকডাফ হলেন ফাইফের থেন, যিনি গল্পের শেষে ম্যাকবেথকে হত্যা করেন। লেডি ম্যাকডাফ লেডি ম্যাকডাফ হলেন ম্যাকডাফের স্ত্রী। সর্বোপরি 3 ডাইনি, যারা নাটকের শুরুতেই সবকিছুর ভবিষ্যৎবাণী করেছিল। গল্পটি শুরু হচ্ছে স্কটল্যান্ডে। এখানে বাস করেন একজন নম্র, ভদ্র ও প্রজাদরদী রাজা, যার নাম ডানকান। তাঁর রাজ্যে বাস করেন একজন বীর যোদ্ধা, যার নাম ম্যাকবেথ। তিনি হলেন গ্লেমিশের থেন এবং রাজার নিকট আত্মীয়। তাঁর সাহসিকতা ও যুদ্ধে পারদর্শিতার জন্য সমস্ত স্কটল্যান্ডবাসী তাঁকে সম্মান করে। একটি সাম্প্রতিক যুদ্ধে তিনি বিদ্রোহী সেনাদের পরাস্ত করে বাড়ি ফিরছিলেন। সঙ্গে আছেন আরেকজন সেনাপতি, যার নাম ব্যাংকো। ফেরার সময় প্রচণ্ড ঝড় আর বজ্রপাত হচ্ছিল। এই সময় এক উন্মুক্ত প্রান্তরে তাদের সাথে দেখা হয় 3 জন ডাইনির। তারা নাচছিল এবং গান গাইছিল। Fair is foul and foul is fair. Hover through the fog and fill the air. ভালোই মন্দ আর মন্দই ভালো, কুয়াশা আর নোংরা বাতাসে ভেসে চলো। তারা ম্যাকবেথকে অভিবাদন জানালো। প্রথম ডাইনি ম্যাকবেথকে বলল, গ্লেমিশের অধিপতি ম্যাকবেথ তোমায় অভিনন্দন জানায়। দ্বিতীয় ডাইনি বলল, কডরের অধিপতি ম্যাকবেথ তোমায় স্বাগত জানায়। সর্বশেষে তৃতীয় ডাইনি বলল যে, স্কটল্যান্ডের ভাবী রাজা ম্যাকবেথ তোমায় স্বাগত জানায়। এরপর ব্যাংকোর দিকে তাকিয়ে প্রথম ডাইনি বলল, স্বাগত ব্যাংকো। বয়সে ম্যাকবেথের চেয়ে ছোট হলেও অন্য দিক দিয়ে তুমি তার থেকেও বড়। এবার দ্বিতীয় ডাইনি বলল, ব্যাংকো তোমায় স্বাগত। ম্যাকবেথের মতো সুখী না হলেও অন্য দিক দিয়ে তুমি তার চেয়েও বেশি সুখী। শেষে মুখ খুলল তৃতীয় ডাইনি, ব্যাংকো তুমি সিংহাসনে বসবে না ঠিকই, কিন্তু তোমার বংশের অনেকেই রাজা হবে। আমি তোমাদের দুজনকেই স্বাগত জানাই। এই বলেই 3 জন ডাইনি নিমেষে উধাও হয়ে গেল। ডাইনিদের ভবিষ্যৎবাণী খুব শীঘ্রই সত্য প্রমাণিত হতে শুরু করলো। কিছুক্ষণ পর রাজা ডানকানের দূত এসে ম্যাকবেথকে জানালো যে, ম্যাকবেথ আপনাকে কডরের থেন বানানো হয়েছে। ব্যাংকো যদিও ডাইনিদের সম্পর্কে সংশয়ী ছিলেন, কিন্তু ম্যাকবেথ ক্ষমতার মোহে তাড়িত হয়ে সেগুলিকে বিশ্বাস করেন। কিন্তু ম্যাকবেথ এটাও ভাবতে শুরু করে যে কিভাবে সে রাজা হবে, যখন রাজা ডানকান এখনও বেঁচে আছেন এবং সঙ্গে তার 2 পুত্র আছেন। এরপর ম্যাকবেথ তার স্ত্রীকে চিঠি লিখে ডাইনিদের ভবিষ্যৎবাণী ও সেগুলির আংশিক সত্য হওয়ার কথাও জানালেন। ম্যাকবেথের স্ত্রী লেডি ম্যাকবেথ ছিল অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী নারী।
তিনি ডানকানকে হত্যা করে ম্যাকবেথকে যাতে সিংহাসনে বসানো যায় তার পরিকল্পনা শুরু করেন। ম্যাকবেথ যেহেতু বিদ্রোহী সেনাদের দমন করতে পেরেছিলেন, তাই রাজা খুশি হয়ে ম্যাকবেথের দুর্গ ইনভারনেসে এলেন তাকে অভিনন্দন জানাতে। রাজা ডানকানের সঙ্গে এলেন দুই পুত্র, ম্যালকম এবং ডোনালবেন। ম্যাকবেথ ও তার স্ত্রী পরিকল্পনা শুরু করে দিলেন কিভাবে রাজা ডানকানকে হত্যা করা যায়। ম্যাকবেথ উচ্চাকাঙ্ক্ষী হলেও ছিল নরম হৃদয়ের, আর সেটি তার স্ত্রী ভালোভাবেই জানত। তাই নিজেই ছুরি হাতে নিয়ে গেল রাজাকে হত্যা করতে। কিন্তু তিনি রাজা ডানকানকে হত্যা করতে পারলেন না, কারণ রাজার মুখের সাথে লেডি ম্যাকবেথের পিতার মুখের অনেকখানি মিল ছিল। ফিরে এসে লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে বাধ্য করল রাজাকে হত্যা করতে। অবশেষে না চাওয়া সত্ত্বেও ম্যাকবেথ স্ত্রীর কথায় এসে অন্ধকার ঘরে ছুরির এক কোপে রাজাকে হত্যা করলেন। সকালবেলায় যখন সকলে জানতে পারল যে রাজা ডানকানের হত্যা হয়ে গেছে, তখন সবাই খুবই অবাক হলো এবং এতে ভয় পেয়ে ডানকানের বড় ছেলে ম্যালকম ইংল্যান্ডে এবং ছোট ছেলে ডোনালবেন আয়ারল্যান্ডে পালিয়ে গেল। এখন রাজার একমাত্র উত্তরাধিকারী হিসাবে ম্যাকবেথ সিংহাসনে বসল এবং এইভাবে পূর্ণ হল তৃতীয় ডাইনির ভবিষ্যৎবাণী। কিন্তু রাজা হয়ে গেলেও ম্যাকবেথ শান্তিতে রাজত্ব করতে পারছিল না। মনের মধ্যে এখনও ঘুরে বেড়াচ্ছে ডাইনিদের ভবিষ্যৎবাণী, যেখানে বলা হয়েছিল যে ব্যাংকোর ছেলে ফ্লিয়ান্স হবে ভবিষ্যতে রাজা। তাই ম্যাকবেথ ও তার স্ত্রী পরিকল্পনা করে ব্যাংকো ও ফ্লিয়ান্সকে হত্যা করার। ম্যাকবেথ ও তার স্ত্রী এক নৈশভোজনের আয়োজন করে এবং সেই নৈশভোজনে আমন্ত্রণ করে অভিজাত ব্যক্তিবর্গ, ব্যাংকো ও তার পুত্রকে। আর এই নৈশভোজনে আসার পথে ব্যাংকো ও তার ছেলেকে হত্যা করার জন্য ম্যাকবেথ খুনিদের নিয়োগ করেন। রাস্তা দিয়ে আসার সময় খুনিরা ব্যাংকোকে হত্যা করে, কিন্তু ফ্লিয়ান্স সেখান থেকে পালিয়ে যায়। এদিকে নৈশভোজনে ম্যাকবেথ ব্যাংকোর ভূতকে দেখতে পায়। ব্যাংকোর ভূত সেখানে বসেছিল যেখানে ব্যাংকোর বসার জন্য জায়গা করা হয়েছিল। এটি দেখে ম্যাকবেথ নিজের মানসিক ভারসাম্য হারায়। লেডি ম্যাকবেথ বিপদ বুঝে স্বামীর অসুস্থতার কথা বলে অতিথিদের পাঠিয়ে দিলেন। প্রচণ্ড দুশ্চিন্তার জন্য ম্যাকবেথ ও তার স্ত্রীর ঘুম উড়ে গেল। তাই এই সমস্যার সমাধান করতে ম্যাকবেথ পুনরায় সেই জনহীন প্রান্তরে গেল। অনেক খোঁজাখুঁজি করার পর এক গুহার মধ্যে ম্যাকবেথ ডাইনিদের দেখা পেলেন। সেখানে তারা ভবিষ্যৎ জানার জন্য অশুভ শক্তিকে আহ্বানের উদ্দেশ্যে মন্ত্রপাঠের আয়োজন করেছিল। এরপর সেই তিনজন ডাইনি ম্যাকবেথকে তিনটি প্রেতাত্মা দেখিয়ে ম্যাকবেথের উদ্দেশ্যে ভবিষ্যৎবাণী করল। প্রথম প্রেতাত্মা ছিল একটি রণসাজে সজ্জিত মুন্ডু। সে ম্যাকবেথকে নাম ধরে ডেকে বলল, 5-এর 10 ম্যাকডাফের থেকে সাবধান। এই বলে অদৃশ্য হয়ে গেল দেহহীন মুন্ডু। দ্বিতীয় আত্মাটি দেখতে ছিল রক্তাক্ত শিশুর মতো। সে ম্যাকবেথকে বলল যে, ম্যাকবেথ, স্বাভাবিকভাবে জন্মেছে এমন কেউই তোমার ক্ষতি করতে পারবে না। মানুষের শক্তিকে ভয় পেও না, তুমি সাহসের সাথে নিজের পরিকল্পনাকে বাস্তব রূপ দিয়ে যাও। এই বলে অদৃশ্য হয়ে গেল শিশুর প্রেতাত্মা। এরপর গাছের ডাল হাতে মুকুট পরা শিশুর মতো দেখতে একটি প্রেত আবির্ভূত হলো। সে ম্যাকবেথকে বলল, যতক্ষণ না পর্যন্ত বীরনামের জঙ্গল ডানচিনান পাহাড়ের উপরে উঠে ম্যাকবেথের প্রাসাদের দিকে এগিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো শত্রু তোমার ক্ষতি করতে পারবে না। এই বলে
তৃতীয় প্রেতাত্মাও অদৃশ্য হয়ে গেল। এরপর তারা ম্যাকবেথকে অনেকগুলি রাজার প্রতিবিম্ব দেখায়, যাদের শেষে ছিল ব্যাংকো। তারা সবাই রক্তাক্ত এবং ম্যাকবেথকে দেখে হাসছিল। ফিরে এসে ম্যাকবেথ জানতে পারে যে ফাইভের থেন ম্যাকডাফ ইংল্যান্ডে গিয়ে ম্যালকমের সেনাবাহিনীতে যোগ দিয়েছে। এটি জানার পর ম্যাকবেথ প্রচণ্ড রেগে যান এবং ম্যাকডাফের স্ত্রী ও পুত্রকে হত্যা করার আদেশ দেন। এই সমস্ত নৃশংস কাজের জন্য ম্যাকবেথকে প্রজারা আর সম্মান করে না। এখন তারা চায় শুধু ম্যাকবেথের মৃত্যু। লেডি ম্যাকবেথ তার পাপ কাজের জন্য অনুতপ্ত হয়ে পড়ে এবং রাতে ঘুমের ঘরে ঘুরে বেড়াতে শুরু করে এবং শেষে একদিন আত্মহত্যা করে। ম্যাকবেথ একা হয়ে যায়, তারও বাঁচার ইচ্ছা শেষ হয়ে যায়। কিছুদিন পর এক দূত এসে খবর দিল যে বিরনামের জঙ্গল ডানসিনানের দিকে এগিয়ে আসছে। এটি শুনে ম্যাকবেথ প্রচণ্ড অবাক হয়ে গেলেন যে বিরনামের জঙ্গল কিভাবে ডানসিনান পাহাড়ের দিকে এগিয়ে আসছে। কিন্তু এটি দেখে ম্যাকবেথ বুঝতে পারলেন যে ডাইনিদের ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হতে শুরু করেছে। সেনাবাহিনী যখন বিরনামের জঙ্গলের ভিতর দিয়ে এগিয়ে আসছিল, একজন দক্ষ সেনাপতির মতো ম্যালকম তার সেনাদের নির্দেশ দিয়েছিল একটা করে গাছের ডাল কেটে তাদের সামনে ধরে এগিয়ে চলতে, যাতে প্রকৃত সৈন্য সংখ্যা গোপন রাখা যায়। এই দৃশ্য দেখে মনে হচ্ছিল যে বিরনামের জঙ্গল এগিয়ে আসছে ডানসিনান পাহাড়ের দিকে। এরপর ম্যাকবেথ রণসাজে সজ্জিত হয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হলো। এরপর ম্যাকবেথ যুদ্ধ শুরু করে। ম্যাকডাফ যখন ম্যাকবেথের সামনে এসে দাঁড়ালো, তখন ম্যাকবেথ ম্যাকডাফকে জানালো যে স্বাভাবিকভাবে মাতৃজঠর থেকে জন্মানো কেউই আমাকে হত্যা করতে পারবে না। কিন্তু ম্যাকডাফ জানালো যে আমি স্বাভাবিকভাবে মাতৃজঠর থেকে জন্মগ্রহণ করিনি। স্বাভাবিক সময়ের আগেই আমাকে মাতৃজঠর থেকে বার করে নেওয়া হয়েছিল। এটি শোনার পর ম্যাকবেথ জানালো যে আজকের পর থেকে কেউ ডাইনিদের দ্ব্যর্থক কথায় বিশ্বাস করবেন না। এরপর ম্যাকবেথ ও ম্যাকডাফের প্রচণ্ড যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে ম্যাকডাফ ম্যাকবেথের মুন্ডু কেটে ফেলে এবং সেই মুন্ডু নতুন রাজা ম্যালকমকে উপহার দেন। সকলের শুভেচ্ছা ও জয়ধ্বনির মধ্য দিয়ে ম্যালকম স্কটল্যান্ডের সিংহাসনে বসে।